গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কল্লোল যুগের লেখক সরোজ কুমার রায়চৌধুরীর জন্ম ১৯০১ সালের মুর্শিদাবাদে মালিহাটিতে। তার কাছে আমরা পেয়েছি বন্ধনী, শৃঙ্খল, পান্থনিবাস, আকাশ ও মৃত্তিকার মতন উপন্যাস। তবে তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস ময়ূরাক্ষী, গৃহকপতি আর সোমলতা। ১৯৭২ সালে তাকে আমরা হারাই। আজ সরোজ কুমার রায়চৌধুরীর লেখা ময়ূরাক্ষী উপন্যাসটি আপনার জন্য। শুরু হচ্ছে ময়ূরাক্ষী এর প্রথম পর্ব। ময়ূরাক্ষী চলে বয়ে, শেষ গ্রীষ্মের ময়ূরাক্ষী। স্রোত তার ক্ষীণ হয়ে এসেছে। একদিকে ধুধু করছে বালুচর, কত পাখির পায়ের দাগ তার উপর বিচিত্র আলপনা কেটে গেছে। চিহ্ন রয়েছে কত মানুষের পায়ের দাগের। কেউ জল নিতে এসেছে, কেউ গেছে। গতরাত্রে চক্রবাকি ফেলে গেছে একটি পালক। হাওয়ায় সেটি ইতস্তত উড়ছে। কর্মব্যস্ত মানুষের চোখে তার মূল্য নেই। দুটি পাখির নিগুড় বিরহ মিলন কথার এই নীরব সাক্ষী কারো চোখেও পড়ে না। ক্ষয় ক্ষীণ শীর্ণা ময়ূরাক্ষীতে এখন খেয়াঘাটে নৌকো নেই। খেয়া পারাপার বন্ধ, লোকে হেঁটে পার হচ্ছে। তারই চিহ্ন নদী তটে আঁকা। কাকচক্ষুর মতো নির্মল জলে এক টুকরো আকাশের ছায়া পড়ে। দিনে রৌদ্রোজ্জ্বল ধূসর আকাশ, অপরাহ্নে গলিত স্বর্ণাভ, রাত্রে তারায় ভরা নির্মল নীল। এদিকে গাংশালিকে বাসা বেঁধেছে প্রকাণ্ড উঁচু পাড়ের গায়ে অসংখ্য গর্ত করে। সব গর্তেই কিন্তু গাংশালিক নেই। কোথাও আশ্রয় নিয়েছে কটকটে কোলা ব্যাঙ, কোথাও ইঁদুর, কোথাও বা প্রকাণ্ড বিষধর সাপ। দূরে সুবিস্তৃত বটগাছের শিকড় এত দূর পর্যন্ত এসেছে। উঁচু পাড়ের মাঝামাঝি জায়গা থেকে সেগুলো যেন জোটে বুড়ির পিঙ্গল জটার মতো ঝুলছে। নদীর এখানটায় জল নেই, মাত্র হাত তিনেক চওড়া অগভীর স্রোতধারা, কিন্তু খানিকটা উপরেই দহ। সেখানে গভীর জল, শীতল নীলাভ, স্বচ্ছ, দেখলে ভয় করে, নিঃশব্দ, অচঞ্চল। মধ্যে একটা ছোট্ট দ্বীপের সৃষ্টি হয়েছে। তাতে জন্মেছে কচি ঘাস, অজস্র কুকুসীমা আর ম্যালেরিয়া প্ল্যান্ট, ছোট ছোট বাবলার চারা, শেয়াকুলের জঙ্গল, আরও অনেক আগাছা। জায়গাটা খুব উর্বর। শশা, কাকুর, পটল কিংবা বেগুন লাগালে প্রচুর হয়, কিন্তু লাগাবে কে? দহটা কুমিরে ভর্তি। শীতকালে চড়ে উঠে তারা দলে দলে রোদ পোহায়, নিজেদের মধ্যে খেলা করে। একবার জেলা ম্যাজিস্ট্রেট এসে গুলি করে কটা মেরেও গেছেন। তারপর থেকে ওরা সতর্ক হয়ে গেছে। লোকজন ঢির ছুঁড়লে হুর হুর করে জলে নেমে পড়ে। দু চারটে খুব বড় দুঃসাহসী কুমিরও আছে। তারা ডাঙায় উঠে অতর্কিতে গরুর পাল আক্রমণ করে ছোট ছোট বাছুরও মাঝে মাঝে ধরে নিয়ে আসে। আর যদি কোনো জন্তু জল খেতে আসে তাহলে তো কথাই নেই, বড় বড় গরুকেও লেজের ঝাপটায় জলে ফেলবে। এইসব কারণে এদিকে লোকজনের আসা যাওয়া কম। স্থানটি অধিকাংশ সময়ে নির্জন। দূরে দুই তীরে যত দূর দেখা যায় মাঠের পর মাঠ, মাঝে মাঝে শশা কাকুরের ক্ষেত, কোথাও কাঁটা গাছের বেড়া দিয়ে ঘেরা, কোথাও কোনো ঘর নেই। জন্তুদের উপদ্রবের হাত থেকে ফসল রক্ষা করার জন্য একটা লাঠির ডগায় কালো হাঁড়িতে খড়ি দিয়ে মানুষের মুখ এঁকে রাখা হয়েছে। অধিকতর উৎসাহী যারা, তারা খড় দিয়ে মানুষই তৈরি করেছে। তার গায়ে দিয়েছে ছেঁড়া ন্যাকড়া, হাতে লাঠি। ক্ষেতের মাঝখানে কুঁড়ে বানিয়ে চাষি সেইখানে থাকে, রাত দিন ফসল পাহারা দেয়। জ্যৈষ্ঠের শেষ, কিন্তু এবারে এখনো বর্ষা নামেনি। ময়ূরাক্ষী তাই শীর্ণা, মাঠেও ফাট ফেটেছে। দূর থেকে ফাটলগুলি দেখলে মনে হয় যেন অতি বৃদ্ধা পৃথিবীর স্ফীত শিরা এঁকে বেঁকে সর্বাঙ্গ ব্যাপ্ত করে আছে। দুরন্ত গ্রীষ্মে পৃথিবী যেন নাভিশ্বাস উঠছে। বিস্তীর্ণ মাঠে আপনার জীর্ণ দেহ প্রসারিত করে দিয়ে সে যেন শেষ মুহূর্তের প্রতীক্ষা করছে। এমনি গরমই পড়েছে। ময়ূরাক্ষীর ধারে দাঁড়িয়ে দূরে যেদিকে দৃষ্টি দেওয়া যায়, দুপুরের হাওয়া ফুটন্ত কড়াই থেকে ওঠা বাষ্পের মতো কাঁপছে।
গায়ে লাগছে আগুনের শিখার মতো। চারিদিকে মরীচিকার সৃষ্টি হয়েছে। সকালে রণকুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। দুপুরে ধুলোয়, লোকাল বোর্ডের রাস্তার ধুলো, কখনো উড়ছে হাওয়ায়, কখনো গরুর গাড়ির চাকায়। গ্রীষ্ম হলো মানুষের কাজ বন্ধ থাকে না, গরুর গাড়িও চলে। দ্বীপ্রহরে স্তব্ধতা ভঙ্গ করে মাঝে মাঝে তার অস্বাভাবিক কর্কশ ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা যায়। ওঠে প্রচুর ধুলো। এই ধুলোয় মাঠ আচ্ছন্ন হয়ে যায়। এমনি করে বয়ে চলেছে ময়ূরাক্ষী। কোথাও গ্রামের কোল ঘেঁষে লাজ নম্রা তনুদেহ কিশোরী বধূর মতো, কোথাও দিগন্ত প্রসারী ছায়াহীন শূন্য মাঠের মধ্যে দিয়ে অনশন খিন্না ব্রতচারিণী দেয়াসিনীর মতো, আবার দহের কাছে যেন স্থির যৌবনা বিলাসিনীর মতো। তার নিস্তরঙ্গ নীলাভ কালো জল মৃত্যুর মতো লোভার্তকে হাতছানি দিয়ে ডাকে। একটু ছায়া আছে এইখানে, এপারে কমলপুর, ওপারে ময়না ভাঙা। নদী ক্রমশ এই দিকে ভাঙছে, ময়না ভাঙা ক্রমশ দূরে পড়ে যাচ্ছে। আম জাম তেঁতুল অসত্যের ফাঁক দিয়ে এপার থেকে ময়নাডাঙ্গার বিশেষ কিছুই দেখা যায় না। কেবল গ্রাম প্রান্তের বাগদিপাড়ার কয়েকখানি কুঁড়ে ঘরের কিছু কিছু দেখা যায় বলেই বোঝা যায় ওখানে ঘন ছায়ার অন্তরালে একখানি ছোট্ট গ্রাম লুকোনো আছে। আর বোঝা যায় নদীতে জল ভরে যে কুলবধূরা কলসি কাঁখে ফিরে যায় তাদের দেখে। কৌতূহলী চোখে এদিকে ওদিকে চাইতে চাইতে পায়ে চলা সরু পথ দিয়ে তারা ওই গ্রামে ফিরে যায়। এই পথ দিয়ে প্রত্যহ তারা যায় আসে, তবু চির নতুন। সুবিস্তীর্ণ মাঠে, ছায়া ঘন বাগানে, নিয়ত প্রবাহিত নদীপথে কি যেন আছে, কিছুতেই পুরনো হয় না। এদিকে কমলপুরের দিকে খেয়াঘাটের কিছু উপরে স্নানের ঘাট। সরু একফালি রাস্তা উঁচু পার থেকে এঁকে বেঁকে ঘাটে নেমে এসেছে। স্নানের সময় সে রাস্তা মেয়েদের ভিজে কাপড়ের জলে এমন পিছল হয়ে থাকে যে নিতান্ত অভ্যস্ত ব্যক্তি ছাড়া আর কারো সে পথে ওঠানামা করা কঠিন। মেয়েরা পারে, তাদের অভ্যাস হয়ে গেছে। তারা ঘাটে ঘড়া নামিয়ে বসে দাঁত মাজে, নিজেদের ঘরকন্যা সুখ দুঃখের গল্প করে। ওরই মধ্যে খেয়াঘাটে যারা পার হয় গুণ্ঠনের ফাঁক দিয়ে তাদেরকেও দেখে নেয়। তারপর স্নান শেষ করে জল ভরা ঘড়া কাঁখে নিয়ে ডান হাত দোলাতে দোলাতে অবলীলা ক্রমে উপরে উঠে আসে। উপরেই একটা বহুকালের প্রাচীন বটবৃক্ষ চারিদিক ছায় অন্ধকার করে আছে। তারই নিচ দিয়ে গ্রামে আসার পথ। আলপথে একটুখানি এসেই গ্রামের রাস্তা, আলের চেয়ে খানিকটা চওড়া। গ্রামখানি নিতান্তই ছোট, সকলেই চাষি গৃহস্থ। সম্মুখেই কয়েক ঘর কুমোরের বাস। তাদের শালের আগুনের ধোঁয়া অনেক দূর থেকে দেখা যায়। ওদিকে গ্রামের অপর প্রান্তে কয়েক ঘর হাঁড়ি বাগদি বাস করে। গ্রাম থেকে একটুখানি বিচ্ছিন্ন হয়ে অত্যন্ত জরাজীর্ণ ছোট্ট ছোট্ট চালা ঘরে। কমলপুরে ভদ্রলোক নেই, তবে অবস্থার তারতম্যে বড় ছোট বিভেদ যে নেই তা নয়। এরা সকলেই নিজের হাতে চাষ করে। এদের গল্প গুজব আলাপ আলোচনা যা কিছু সবই চাষ নিয়ে। এবারে এখনো পর্যন্ত বৃষ্টি না হওয়ায় সকলেই খুব চিন্তিত হয়ে আছে। এমন সময় একদা রাত্রে অতর্কিতে নামল বৃষ্টি, প্রবল বৃষ্টি। এত বৃষ্টি যে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। যেমন ঝড় তেমনি জল। মানুষ খুশি হবার অবকাশ পেল না, ঘরদোর সামলাতেই বিব্রত হয়ে উঠল। কিন্তু খুশি হল ময়ূরাক্ষী। আসন্ন যৌবনের সম্ভাবনায় তার সমস্ত মন নৃত্য করে উঠল। সাদা চোখে কিছুই বোঝা যায় না বটে, কিন্তু ময়ূরাক্ষীকে যারা চেনে তারা জানল কিশোরী বধূর যৌবন জাগার আর দেরি নেই। আগের রাত্রে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। যেমন বৃষ্টি তেমনি ঝড় তেমনি বজ্রপাত। খড়ের চালে জল আর কাটে না। লোকে সমস্ত রাত্রি ছেলে পেলে বুকের মধ্যে নিয়ে একুন ওকুন করে কাটিয়েছে। ঝড়ের শনশন বিদ্যুতের কর্কর শব্দে কেউ একটা কথা কইতে সাহস করেনি। কেবল নিঃশব্দে দেবতার উৎপাত সয়ে গেছে, যেমন নিঃশব্দে সয়েছে ধরণী। এত বড় ঝড় জলের জন্য কেউ প্রস্তুত ছিল না। প্রথম রাত্রে ঝড়ের কোনো লক্ষণই দেখা যায়নি।
বরং হারান মণ্ডল নিশ্চিন্ত মনে তার দ্বিতীয় পক্ষের গৃহিণী বিনোদিনীর সঙ্গে প্রাত্যহিক কলহে নিমগ্ন ছিল। এমন সময় প্রথম ঝড়, তারপরেই জল। হারান তার বড় ঘরের দাওয়ায় ছেলেটিকে কোলে নিয়ে শুয়েছিল, আর বিনোদিনী ছিল সামনের রান্নাঘরের দাওয়ায় মেয়েটিকে কোলে নিয়ে। প্রায় প্রত্যহই এক টুকরো উঠোনকে মধ্যস্থ রেখে দুজনে কলহ বাঁধে। প্রথমে জোরে, তারপর তন্দ্রাকর্ষণের সঙ্গে সঙ্গে দুজনের উদাত্ত কণ্ঠ ধীরে ধীরে ঝিমুতে ঝিমুতে কখন একসময় থেমে যায়। মীমাংসা যে কোনোদিনই হয় না তা নয়, হারান যেদিন হার মানে সেদিন হয়, নইলে হয় না, হবার প্রয়োজনও করে না। গতরাত্রে আরেকটু পরেই হারান হার স্বীকার করত, ক্লান্তিবশতই হোক আর বিনোদিনীর প্রতি আকস্মিক প্রীতির উদ্রেক হওয়ার জন্যই হোক, তার কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে আসছিল। প্রতিপক্ষের অনেক অভিযোগ কোনোটা নীরবে, কোনোটা বা প্রকাশ্যেই স্বীকার করে নিচ্ছিল। এমন সময় এলো ঝড়। তালের শুকনো পাতাগুলো ঝনঝন করে উঠল। কোথায় গেল কলহ, কোথায় বা জয়ের গৌরব? বিনোদিনীর অহংকার রইল রান্নাঘরের দাওয়ায় পড়ে। ভয়ে তার মুখ শুকিয়ে গেল, বুক উঠল কেঁপে। ঘুমন্ত মেয়েটিকে টানতে টানতে তাদের একমাত্র শোবার ঘরের ভিতরে এসে আশ্রয় নিলে। বিনোদিনীর দোষ নেই। হারান 6 ফুট লম্বা জোয়ান, বছর 45 বয়স, দেহের রং মাজা কোষ্ঠী পাথরের মতো, তাতে অপরিমিত শক্তি। তার পিতামহের ভয়ে ভর দুপুর বেলাতেও লোকে মাঠের পথে চলতে ভয় পেত। তার পিতা রেলগাঁয়ের জমিদারদের লাঠিয়ালের সর্দার ছিল। 2-4টে খুন জখম এবং 5-7টা ডাকাতি যে তার খাতায় জমা অঙ্কে ছিল না এমনটা বলা যায় না। কতকটা পুলিশের উপদ্রবে, কতকটা কালধর্মে হারান পিতামহদের পেশা ছেড়ে কৃষিকার্যে মন দিয়েছে। কিন্তু তার চেহারা, বিশেষ করে ভাঙা ভাঙা কর্কশ কণ্ঠস্বর শুনলে ভয় পায় না এমন লোক নেই। ঝড়ের শব্দ আর জলের ঝাপটা দেখে তারই ভয় হলো। প্রাণের জন্য নয়, এই ঘরখানির জন্যে, আর স্ত্রী পুত্র পরিবারের জন্যে। তা বিনোদিনীর ভয় তো হবেই। উপর্যুপরি কবছরে ভালো ফসল হলো না, ধানে বছর যাবে না। খড় যা হলো তাতেও গরু মোষের বৎসরের খোরাক হবে কিনা সন্দেহ। সেজন্য ঘর আর কবছর ধরে ছাওয়াতে পারেনি, কোনো রকমে গোঁজাগুঁজি দিয়ে রেখেছে। এই বৃষ্টি আটকানো তার কম্য নয়। চালের বাঁশও দুর্বল হয়ে পড়েছে। এক একটা ঝড়ের দমকা আসে আর চাল মচমচ করে ওঠে। দেওয়ালের বাঁধন কেটে উড়বার জন্য লাফাতে থাকে। হারানের ভয় হয়, এই বুঝি গোটা চালখানা উড়িয়ে গিয়ে পিছনে ডোবার জলে পড়ে। আর জলের তো কথাই নেই। চাল ভেদ করে বৃষ্টির জল অজস্র ধারায় ঘরের মেটে মেঝেই পড়ছে, এমনকি চারিদিকে দেওয়ালে পর্যন্ত বসুধরার রেখা আঁকতে লাগল। এমনি ঝড় বৃষ্টি কাল রাত্রে গেছে, পথে পথে এখনো জলস্রোত বইছে। ফলসা গাছের পাতাগুলি এখনো থেকে থেকে শিউরে শিউরে উঠছে। খড়ের ঘরের চালগুলি গত রাত্রে সংগ্রামের পর অসারে ঝিমুচ্ছে, তার যেন আর সংজ্ঞা নেই। নদীর ধারের পুরনো বটগাছের একটা মোটা ডাল ভেঙে গেছে, সেখানে জমা হয়েছে কৌতূহলের বশে এক দল ছেলে, আর আহারের লোভে এক পাল ছাগল। রসিকপাল এবং আরও অনেক লোকের বাড়ির পাঁচিল স্তূপাকারে পথের উপর ভেঙে পড়েছে। সেসব জায়গায় 1 হাঁটু কাদা। রাস্তা থেকে বাড়ির ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে। এখন আর পাঁচিল দেবার উপায় নেই। এরা সব তালের পাতা কেটে বেড়া দিয়ে অন্দরের মর্যাদা রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। আর ভিতরে মেয়েরা তখন এই কুকার্যের জন্য বৃষ্টির দেবতাকে একাদিক্রমে তারস্বরে গাল পারছে। অথচ আশ্চর্য এই যে জোটে বুড়ির পতিত ঘরখানার চালও নেই, কিছুই নেই, কিন্তু সেখানে কোনো দেওয়ালে এতটুকু মাটি খসে পড়েনি। রসিকপালের স্ত্রী সেইটাই হলো বেশি রাগের কারণ। সেই রাগে একচোখা দেবতার প্রাতঃভোজনের ব্যবস্থাটা মন্দ করলে না। হারান মণ্ডলের কিন্তু বিশেষ ক্ষতি হয়নি। তার উঠোনের এক কোণে একটা মস্ত বড় আমড়া গাছ আছে, তারই পাতায় তার ডালে উঠোনটা ভর্তি হয়ে গিয়েছিল। বিনোদিনী একগাছা ঝাঁটা নিয়ে উঠোন সাফ করছিল।
আর হারান একখানা কোদাল নিয়ে উঠোনের জল নিকেশের পথ করছিল। বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ মেঘে থমথম করছে। সকাল থেকে একটিবারও সূর্য ওঠেনি। আবার হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টির ভয় চাষিরা করে না। গেলবারে সুবৃষ্টি না হওয়াতেই এত দুঃখ। ভয় কেবল ভালো করে ঘর ছাওয়ানো নেই বলে, ভয় কচিকাছা ছেলেদের জন্য, ভয় নিরাশ্রয় হওয়ার। নইলে চাষি বৃষ্টিতে ভিজতে ভয় পায় না, বৃষ্টিতে ভেজাতেই তার আনন্দ। হারানের বাড়িতে জঞ্জাল বড় বেশি জমেনি। 1 ঘন্টার মধ্যে তার কাজ শেষ হয়ে গেল। হারান হাত ধুয়ে এসে তামাক সেজে বড় ঘরের দাওয়ায় একটা পা ঝুলিয়ে বসে তামাক খেতে লাগল। ওদিকে রান্নাঘরের দাওয়ায় তখন তার ছেলে মেয়ে এক একটা করে বড় বড় বাটিতে গুড়মুড়ি খাচ্ছে। তাদের মুখে, পেটে, পায়ে গুড় লেগেছে প্রচুর। তারই লোভে অজস্র মাছি সেখানটায় ভন ভন করছে। বিনোদিনীর আজ কোনো কাজ শেষ হয়নি। সে কোমরে পাট করে কাপড় জড়িয়ে উঠোনের পাতাগুলো এক কোণে জড়ো করে রাখছিল। সেখান থেকে সার গেড়েতে ফেলে দিয়ে আসবে। আসছে বছর এই পাতা পচে জমির সার হবে। আকাশের মেঘ ফিকে হয়ে এসেছে। সূর্য দেখা না গেলেও তার আভা এসে পড়েছে সজল গাছের পাতায়, ভিজে মাটিতে, ন্যাড়া দেওয়ালে। সেই চমৎকার আলোয় গ্রামখানি হাসছে কি কাঁদছে বোঝা যাচ্ছে না। সেই আলো এসে পড়েছে বিনোদিনীর মুখের ওপর। বয়স তার 19-এর বেশি নয়। বর্ণ চিকন শ্যাম, দেহ চিপচিপে একহারা। কিন্তু দক্ষিণ হাওয়ায় ক্ষণে ক্ষণে এড়িয়ে পড়বার মতো নয়। তাকে খাটতে হয় প্রভাত থেকে রাত 9টা পর্যন্ত। তাই তার দেহের গড়নটি এতটুকু ক্ষুণ্ণ হয়নি। সকালের আলোয় মুখখানি তার চমৎকার দেখাচ্ছিল। প্রভাতের আলোয় যেন ঝিকমিক করে ঢালো জমির জলে ধোয়া কচি ঘাস। ওর মুখে এখন আর গতরাত্রের কলহের চিহ্ন মাত্র নেই, বরং সে হাসছে। বিনোদিনী সমস্ত দিন বেশ থাকে। খাটে খোটে, রাঁধে বাড়ে, সকলকে খাওয়ার খাওয়ায়, অবসর সময় গুনগুন করে একটু গানও বা গায়। কিন্তু সন্ধ্যের পর থেকেই তার বুকে জগদ্দল পাথরের মতো কি যেন চেপে বসে। অসীম বিতৃষ্ণায় মন ভরে ওঠে, কিচ্ছু ভালো লাগে না। ছেলে মেয়েদের কলকলানি, স্বামীর প্রিয় বাণী সমস্ত বিস্বাদ ঠেকে। কথায় কথায় ছেলে মেয়ে দুটি ধমক খায়, মার খায়, খেয়ে চেঁচায়। স্বামীর ভালো কথাতেও সে ফোঁস করে ওঠে, কলহ বাঁধে। নিদ্রায় অচেতন না হওয়া পর্যন্ত সে কলহের আর নিবৃত্তি হয় না। পাড়ার লোক অতিষ্ঠ হয়ে ওঠে, অথচ সকালে আর দেখে চেনা যায় না। কথায় কথায় হাসি, চলায় চলায় চঞ্চলতা। চপল আঁখি তারা কেবলই যেন চোখের বাঁধন ছিঁড়ে ছুটে যেতে চায় নিরুদ্দেশে। কি যেন সুরের ছোঁয়া লেগে তার মন ক্ষণে ক্ষণে গানে গানে উচ্ছ্বসিত হয়ে ওঠে। হারান হেসে বললে, আমাদের তো এই বহু লোকের ঘরদোর পড়ে গিয়েছে। বিনোদিনী ফিকফিক করে হেসে ফেললে। তাদের খিড়কি তেঁতুলতলা থেকে সে নিজের চোখে দেখে এসেছে রসিকপালের দুর্দশা। বললে, লক্ষ্মীর বাপের অবস্থাটা একবার দেখে এসো। বলে উচ্ছ্বসিত হাসি চাপবার জন্য বিনোদিনীর মুখে আঁচল চাপা দিল। হারান তামাক খেতে খেতে চমকে উঠল। বিনোদিনীর নিটল ঠোঁট রসের ভারে টুলটুল করছে। আট থেকে জড়ানো শাড়ি তার দেহ যষ্টির ভাঁজে ভাঁজে বসে আছে। তার ফাঁক দিয়ে আভাস চাকছে দুটি পরিপুষ্ট সুগঠিত উরুর। হারান একটা দীর্ঘশ্বাস ফেললে। মনে হলো এ বয়সে এ মেয়ে ঘরে আনা উচিত হয়নি। তার দৃষ্টি অনুসরণ করে বিনোদিনী সলজ্জভাবে চোখ নামিয়ে নিলে। ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসিও ফুটল। অনাবশ্যক গায়ের কাপড় ঠিক করে নিয়ে আবার বললে, ওদের রাস্তার দিকে পাঁচিলটা পড়ে গিয়েছে, আর লক্ষ্মীর মা যা গাল পারছে। হারানো লজ্জা দেখে নিজেকে সামলে নিলে। বললে, গাল পারছে? কাকে? ভগবানকে? হারান হেসে বললে, লক্ষ্মীর মায়ের পাল্লায় পড়েছে, এইবার ভগবান জব্দ হবে। বিনোদিনী খিলখিল করে হেসে বললে, তেঁতুলতলা থেকে শুনে এলাম কি গালই পারছে। ভগবান কি আর আছে? এতক্ষণ কানে আঙুল দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। হারান হেসে ফেললে।
বললে, আর রসিক পাল? সে কি করেছে তা জানি না। হারান হুঁকোটা এক কোণে ঠেসে দিয়ে নামিয়ে রেখে বললে, জগৎটা গিয়ে একবার দেখে আসি গে, তোদের খাওয়া এখনো হলো না রে। ছেলে মেয়ে দুটো, হাবুল আর মেনি, তখন মুড়ির সৎকার সমাধা করে বাটির জলটুকু চুমুক দিয়ে খাচ্ছিল। বাপের প্রশ্নের উত্তরে শুধু একবার বাটির আড়ালে আর চোখে চাইলে। বিনোদিনী পিছন থেকে বললে, সেইখানে গিয়ে জমে যেও না, ফিরে এসে দুটো ডুমুর পেরে দিতে হবে, আর আমরাও। আচ্ছা, আর দেখো যদি ছোট ছোট চিংড়ি দেখতে পাও, আধ কাঠার কিনো, আমরা সঙ্গে মজবে ভালো। আর একটা আচ্ছা বলে হারান রসিক পালের দুর্দশা উপভোগ করার জন্য চলে গেল। ভোর থেকে বিনোদিনীর বড় খাটুনি গেছে। উঠেছে কোন ভোরে, তখনও সূর্য ওঠেনি। চৌকাঠে জল দিয়েছে, ঘরদোর নেকিয়েছে, উঠোনে নামবার উপায় ছিল না, সেজন্য সেখানে আর মেরুলি দেওয়া হয়নি। গোয়াল থেকে গরু বার করে বাইরের গোঁজে গোঁজে বেঁধেছে। গরুগুলোকে খেতে দিয়েছে অবশ্য হারান, কিন্তু গোয়াল সাফ করেছে সে। তারপরে হাত ধুয়ে হাবলকে আর মেনিকে মুড়ি বার করে দিয়ে উঠোন সাফ করতে লেগেছিল। এখনো অনেক কাজ বাকি। উঠোনের পাতাগুলো সারে ফেলে দিয়ে এসে বিনোদিনী গোয়ালের গোবর সরাতে লাগল। গোয়াল পরিষ্কার করবার সময় সমস্ত গোবর সে এক জায়গায় জড়ো করে রেখেছিল, সেইগুলো গোয়ালের পিছনের দেওয়ালে ঘুঁটে দিতে লাগল। হারান বেশ সম্পন্ন চাষি গৃহস্থ। তার বিঘে 50 জমি, দুখানা লাঙলের চাষ, বাইরে 6টা গোলা ধানে ভর্তি। খামারটা খড়ের পালায় বোঝাই থাকে, কিন্তু গত 2 বৎসর ভালো ফসল না হওয়ায় একটু জেরবার হয়ে পড়েছে। গোয়ালে তার গরু ছিল অনেক, কতক বিলি করে দিয়েছে, যা আছে তারও গোবর কম হয় না। কিন্তু বিনোদিনী কাজকর্মে বেশ চটপটে, বেশি সময় লাগলো না ঘুঁটে দিতে। কাজ শেষ করে পুকুর ঘাটে গেল হাত ধুতে। তেঁতুলতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রসিক পালের বাড়ির দিকে খানিকক্ষণ চেয়ে রইল। রসিকের স্ত্রী এখনও চিৎকার করছে, কিন্তু এখন আর দেবতাকে গাল নয়, নিজের পুত্রবধূকে। বিনোদিনী উৎকর্ণ হয়ে ব্যাপারটা জানবার চেষ্টা করলে। এমন সময় রসিকের স্ত্রী নিজেই কটা ঘড়া কাঁখে নিয়ে তাদের খিড়কিতে বেরিয়ে এলো। দুজনে এবং পাশাপাশি আরও অনেকের এই একই খিড়কি। এপারে বিনোদিনীর ঘাট, ওপারে ওদের। রসিকের স্ত্রীর কাপড়ও কোমরে বেড় দিয়ে বাঁধা, পা পড়ছে দুমদুম করে মাটি কাঁপিয়ে। বিনোদিনী চেয়ে দেখল মুখখানা তার গত রাত্রের মেঘের মতো অন্ধকার, সে যেন কোনো দিকে চোখ মেলে চেয়ে দেখেই না। সে মুখ দেখে বিনোদিনী প্রথমেই তার পাঁচিল পরার কথাটা তুলতে ভয় পেল। বললে, কাল রাত্রে কি বৃষ্টি দিদি, সমস্ত রাত একোন করে কাটিয়েছি। কথাটা পালজায়াকে বোধহয় একটু আনন্দ দিলে, তবু মুখখানা তেমনি অন্ধকার করেই উত্তর দিলে, আর একোন আর ওকোন বোন, আমাদের তো। শুনলাম বটে। রসিকের স্ত্রী তার দিকে পাশ ফিরে বসে পিতলের ঘড়াটা জোরে জোরে মাজতে লাগল। বিনোদিনী হাসি চাপবার জন্য জল দিয়ে অনাবশ্যক কুলকুচি করতে লাগল। একটু পরে রসিকের স্ত্রী আর চোখে বিনোদিনীর দিকে একবার চেয়ে বললে, আমার হাড় জ্বালিয়ে খেলে মোরল বউ, ওদিকে মুখ পোড়া দেবতা চোখের মাথা খেয়ে মারছে, আর এদিকে লেগেছে আবাগীর বেটি সর্বনাশী। এই সর্বনাশী অভাগীর কন্যা যে তার পুত্রবধূ ছাড়া আর কেউ নয়, এই কথা বুঝতে বিনোদিনীর দেরি হলো না। কিন্তু তখন বাড়ির ভিতরে হাবলে আর মেনিতে কিছু একটা কাণ্ড করে দুজনেই তারস্বরে চেঁচাচ্ছে। তবু এত বড় প্রীতিকর প্রসঙ্গ ছেড়ে তার পা যেন নড়তে চায় না। রসিকের স্ত্রীকে উজিয়ে দেবার জন্য বিনোদিনী তাড়াতাড়ি বলল, বটে, ঘরের ধান চাল মাই কাঁথের ঘুঁটে পর্যন্ত বিক্রি করে বাপের বাড়ি পাঠাবে, আর শুনবে গুণের কথা। বিনোদিনী বিস্ময়ে গালে হাত দিলে, আবার চোপা কত, আমার মানকে এমন করে মেরেছে বোন, পিঠে 5টা আঙুলের দাগ বসে গেছে। মানিক কিন্তু ওই পুত্রবধূরই সন্তান, বছর 8 বয়স, গুণের তার সীমা নেই, সর্বদা গাছে গাছে জলে জলে ঘোরে।
বিনোদিনী আবারও গালে হাত দিয়ে বললে, অবাক করলে মা, এতটুকু একরত্তি ছেলের গায়ে আবার কেউ হাত তোলে? তবে না বলো ভাই, অমন বউকে 6 গাদার আঁশবটি দিয়ে কাটতে হয় না? বিবেক থাকতে অত বড় অনুমতি বিনোদিনী দিতে পারলে না। তার আর পুকুর ঘাটে অপেক্ষা করার উপায় ছিল না। হাবল আর মেনি চিৎকারে গগন বিদীর্ণ করে তুলেছে। এখান থেকেই বিনোদিনী অনুমান করতে পারছিল তারা দুজনেই দাওয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গড়াগড়ি দিচ্ছে। ভিজে হাওয়া হয়তো সর্বাঙ্গ কর্দমাক্ত করেছে। বিনোদিনী আর অপেক্ষা করতে পারলে না। গিয়ে দেখলে যা আশঙ্কা করেছিল তার চেয়েও বেশি। কাদায় দুজনের অঙ্গে আর এতটুকু স্থান অবশিষ্ট নেই। বিনোদিনী দুজনের ডানা ধরে তুলে পুকুর ঘাটে এনে ফেললে। ওদিকে চেয়ে দেখলে রসিকের স্ত্রী চলে গেছে। বিনোদিনী হতাশভাবে দুজনের গায়ের কাদা ধুয়ে দিতে লাগল। কি হচ্ছে হাবলের মা? করুণ কণ্ঠস্বর। বিনোদিনী চেয়ে দেখলে পালেদের খিড়কিতে মানিকের মা। শাশুড়ির বকুনির চোটে চোখ ছলছল করছে। মানিকের মা বয়সে বিনোদিনীর চেয়ে একটু বড়ই হবে, কিন্তু শাশুড়ির আওতায় ছোট হয়ে আছে। বিনোদিনী হেসে বললে, এই দেখো ভাই কাণ্ড। মানিকের মা ভারী গলায় বললে, অমন কাণ্ড রোজই দেখছি ভাই, তবু তোমার ভাগ্যে ভালো যে শাশুড়ি নেই। যা বলেছ, আজ কেমন হলো? বিনোদিনী মুখ টিপে হাসলে। মানিকের মা আকাশের দিকে চেয়ে বললে, খুব। আজ কেন ভাই, 14 বছর এছি, সেদিন থেকে রোজই খুব হচ্ছে। ওই বেলাইটি নেই ভাই, বেঁচেছি। তাই তো বললাম। কি কথা মনে পড়ায় বিনোদিনী হঠাৎ বললে, বেঁচেছি আর কই ভাই, শাশুড়ি নেই, তার ছেলে তো আছে। মানিকের মা ঠোঁট টিপে হেসে বললে, ঝালিও না, যাও, সে ঝগড়া আর এ ঝগড়া। কিন্তু মানিকের মায়ের কথায় বিনোদিনী হাসল না। ওর হাসি যেন বিনোদিনীর বুকে চাবুক মারলে। বিনোদিনীর বুকে আর তার অদৃষ্টকে। মানিকের মায়ের খেয়াল নেই হারানের বয়স কত, কিন্তু বিনোদিনী ভুলতে পারে না তার বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে ওঠে। একটু চুপ করে থেকে বিনোদিনী কোনো রকমে মুখ নামিয়ে বললে, কি জানি ভাই। কিন্তু বিনোদিনীর মনের দুঃখ মানিকের মা বুঝলে না। চোখে একটা কটাক্ষ হেনে ঠোঁটে বাঁকা হাসি টেনে বললে, আহা, কিছুই যেন জানেন না, কচি খুঁকি। বিনোদিনী মুখ নামিয়ে শুধু একটু হাসলে। ছেলেটাকে লক্ষ্য করে বললে, এবার যাও, ফের যদি কাদা মাখো দেখিয়ে দেব মজা। ছেলেটা এবং তার পিছনে পিছনে মেয়েটা বাড়ির দিকে দৌড়ল। মানিকের মায়ের কাছে বিদায় নিয়ে বিনোদিনীও বাড়ি এলো। তার এখন অনেক কাজ বাকি, কিন্তু শুধু সেজন্য নয়। একটুখানি বাঁকা হাসি দিয়ে মানিকের মা তার চোখে স্বপ্নের অঞ্জন বুলিয়ে দিয়েছে। মনে তার একটুখানি দোলা লেগেছে, একটুখানি সুখের ছোঁয়াচ। মানুষের সঙ্গ থেকে সে অন্তত কিছুক্ষণের জন্য দূরে থাকতে চায়, একলা। সমস্ত কাজের মধ্যে থেকে মন তার আপন মনে গুনগুনিয়ে উঠবে। সেই অবসরে নিজের জন্য সে রচনা করবে ছোট্ট একটি স্বপ্নলোক, লুতাতুন্তর মতো রহস্যময়, শিশির বিন্দুর মতো টুকটুকে। কিন্তু কোথায় দোসর স্বপ্নলোকের? এর মধ্যে হারানকে সে আনতে পারবে না। ওর সঙ্গে তার আত্মার কোনো যেন মিল নেই, কিছুতেই মিল নেই। ও যখন ঝগড়া করে বিনোদিনীর এতটুকু বিসদৃশ মনে হয় না। ওর সঙ্গে যেন ঝগড়া হওয়াই স্বাভাবিক। ঝগড়া করে যখন তার মন ক্লান্ত হয়ে আসে, তখন কেমন যেন আরাম বোধ করে। বরং বিব্রত লাগে যখন হারান ভালোবেসে প্রিয় কথা বলতে আসে। সমস্ত মন তখন সংকুচিত হয়ে যায়। হারানের বাহু যেন সরীসৃপের মতো তাকে বের দিয়ে ধরে। ভয়ে তার চোখ বন্ধ হয়ে আসে, শরীর কাঠের মতো আড়ষ্ট হয়ে যায়। সে যেন মরিয়া হয়ে আপনার অসার মৃতদেহ হারানের হাতে সঁপে দেয়। তার সুখ স্বপ্নে হারানের স্থান নেই। হারান নয়, তবে কোথায় তার স্বপ্নলোকের সাথী? মেঘ কেটে গিয়ে চনমনে রোদ উঠল। মেঘ ভাঙা রোদ যেন সহ্য করা যায় না। হঠাৎ আলোর ঝলক পেয়ে গাছের পাতাগুলো যেন গা ছেড়ে চাঙ্গা হয়ে বসেছে।
ঘরের চালগুলো আলোর ছোঁয়াচ পেয়ে হেসে উঠল। বিনোদিনী ঘরের ভিতর থেকে দুখানা তালপাতার তালাই বের করলে। ঘরে চাল কমে এসেছে, কিছু চাল না করলে চলবে না। যেরকম বর্ষা আরম্ভ হলো, এই সময় কিছু বেশি ধান না ভানতে পারলে বর্ষার চাল করার সুযোগ বেশি নাও মিলতে পারে। এই ভেবে কয়েক হাঁড়ি ধান সেকাল সিদ্ধ করেছিল। রোদ দেখে উঠোনে তালাই পেতে সেগুলো শুকোতে দিতে লাগলো। দুখানা তালাইয়ে ধানগুলো ঢেলে পা দিয়ে সেগুলো মেলে দিতে দিতে গুনগুন করে কি একটা গানের কলি ঘুরিয়ে ফিরিয়ে গাইতে লাগলো। অনেক দিন পরে আজ তার মনে গান এসেছে। ছেলেবেলায় বিনোদিনী বেশ মিষ্টি গাইতে পারত। তার বাপের বাড়ির পাশেই দুঘর বৈষ্ণবের বাস। গান গেয়ে ভিক্ষা করা তাদের ধর্মের অঙ্গ। তাদের বাড়ির ছেলে মেয়ে সবাই গাইতে জানে। একটি মেয়ে ললিতা, তার সঙ্গে বিনোদিনীর খুব ভাব। দুজনে একই বয়সী। ললিতার বাড়ির পাশে নিম গাছটি বেড়ে যে মোটা মাধবীলতা উঠেছিল, তারই গুড়িতে দোল খেতে খেতে একদা দুজনে কত গানই গেয়েছে। এতদিন পরে সেসব গানের সব কিছু তার মনে নেই। সেই বিস্তৃত গানের একটি কলি উজানবে এতদিন পরে আজকে হঠাৎ তার মনে ভেসে এসেছে। তার অর্থও গেছে হারিয়ে। সুরের মধুতে অর্থ গেছে একেবারে তলিয়ে। সুর, শুধু সুর। বিনোদিনীর চারিদিকে আজকে হঠাৎ কেবলই সুরের তরঙ্গ বয়ে চলেছে। হঠাৎ বাইরে সদরদ্বারে একতারা বেজে উঠল। ধান মেলে দিতে দিতে বিনোদিনী শিউরে চমকে গেল। তার মনে হলো বাইরে সদরদ্বারে একতারার ঝঙ্কার উঠল না, উঠল তার দেহের শিরায়, রক্তে রক্তে কাঁপন জাগিয়ে। নিতাই প্রেমের বাজারে অবাক হয়ে হেরে। বিনোদিনীর দেহলতা থরথর করে কেঁপে উঠল, নাক দিয়ে উষ্ণ নিঃশ্বাস বইতে লাগল। গৌরহরি বাবাজি রান্নাঘরের দাওয়ায় বসে গাইতে লাগল, নিতাই প্রেমের বাজারে অবাক হই হেরে, ছুঁচের ছিদ্র মজার কথা ও যে পার করে গজবরে। একটা পাকা সজনে গাছে জোড়া আম ধরে আছে, আমের ভিতর জামের আঁটি, জাম ধরে তাতে। তার ভিতরে মায়া নদী ও যে হেম নদীতে প্রেম ঝরে। একটা সাপ আর নেউলে, একটা ইঁদুর বেড়ালে এক ঘরেতে বসত করে একই মেশালে। তা দেখে এক মরা হাসে, হা গোবিন্দ রব করে। একতারার শেষ ঝঙ্কারের সঙ্গে সঙ্গে গান থেমে গেল, কিন্তু চারিদিকের হাওয়ায় তখনও যেন সুরের গুঞ্জন থামেনি। গৌরহরি মাটির দিকে চেয়ে মুখ নামিয়ে নিঃশব্দে বসে রইল। বিনোদিনীর মাথার ঘুমটা কখন খসে গেছে, থেমে গেছে তার কাজ। ঘন পল্লব ভারাতুর দু চোখে সে যে কি দেখছিল সে নিজেও জানে না। একটু পরে তার সম্বিত ফিরে এলো। বড় ঘর থেকে চাটাই এনে দিলে গৌরহরিকে বসতে। উঠোনের ঘরা থেকে এক ঘটি জল গড়িয়ে দিলে তাকে পা ধুতে। গৌরহরি ব্যস্তভাবে বললে, থাক থাক, পা ধুয়ে আর কি হবে, আমাকে 5 বাড়ি বেড়াতে হবে। বিনোদিনী আর জেদ করলে না। অদূরে একটা খুঁটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে, ললিতা ভালো আছে? গৌরহরি ললিতার দাদা, তার চেয়ে বছর 6 বড়। বাপ তাদের আগেই মারা গিয়েছিল, বছর কয়েক হলো মাটিও গেছে। বিনোদিনীর প্রশ্নে গৌরহরি ঘাড় নেড়ে জানালে, আছে। তোমার কাছেই আছে? এই প্রশ্নের উত্তর দিতে গৌরহরির কষ্ট হচ্ছিল। কোনো রকমে ঘাড় নেড়ে জানালে, না। বিনোদিনী ও সম্বন্ধে আর কোনো প্রশ্ন করলে না। সেও যেন লজ্জা বোধ করছিল। ললিতার জীবনের সে একটি ইতিহাস। রসময় ললিতার মামার বাড়ির দেশের লোক। ছোটবেলায় রসময়ের সঙ্গে ললিতার ভাব ছিল, নিতান্ত ছেলে বয়সের ভাব নয়। তারপর হঠাৎ ললিতার মা কোনো কারণে রসময়ের উপর চটে যায় এবং একরকম জোর করেই ললিতার সঙ্গে পাশের গ্রামের বলরামের বিয়ে দেয়। পাত্র হিসেবে বলরামের সঙ্গে রসময়ের তুলনাই হয় না। রূপ এবং যৌবন ছাড়া রসময়ের আর কোনো মূলধনী ছিল না, কিন্তু বলরাম সম্পন্ন গৃহস্থ সন্তান। তার বয়স রসময়ের চেয়ে বেশি হলেও সেখানে আজীবন সুখে থাকার ব্যবস্থা ছিল।
পিতৃত্যক্ত সম্পত্তি ছাড়াও বলরামের নিজের রোজগার ছিল। সে একটা বড় কীর্তনের দলের ডাইনে দোহার ছিল। তাতে নগদে এবং জিনিসপত্রে 2 পয়সা আসত, কিন্তু অত সুখ ললিতার অদৃষ্টে সইল না। বিয়ের বছর 2 পরে একদিন সর্বাঙ্গে কঞ্চির চিহ্ন সম্বল করে মায়ের কুটিরে ফিরে এলো, এবং তার 2 পরে আবার কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। খবর নিয়ে জানা গেল সে রসময়ের আখড়ায় গিয়ে উঠেছে। শুনে গৌরহরির মা মৃত্যুকালেও একবার কন্যার নাম পর্যন্ত করলে না। গৌরহরিও কোনো কথা বললে না, কিন্তু ললিতাকে সে সত্যিই বড় ভালোবাসত। দুজনে অনেক ভাব, অনেক ঝগড়া করেছে। মায়ের মৃত্যুর পর অল্প কিছুদিন গৌরহরি গ্রামেই রইল। তারপর একদিন স্থায়ীভাবে বাস করার জন্য বৃন্দাবন যাত্রা করলে। বিনোদিনীর সঙ্গে তারপর এই প্রথম সাক্ষাৎ। বিনোদিনী জিজ্ঞাসা করলে, বৃন্দাবন থেকে কবে ফিরলে? 3 দিন। কিছুকাল আগে বিনোদিনী বাপের বাড়ি গিয়ে দেখে এসেছে তার কুঁড়ে ঘরখানির আর চিহ্ন মাত্র নেই। অমন ঝকঝকে তকতকে উঠোন ঘাসে আর আগাছায় ভরে গেছে। কেবল নিমগাছটির আলিঙ্গন থেকে মাধবীলতা এখনো তেমনি ফুল দিচ্ছে, কিন্তু তার নিচে সে বেদিটিও নেই, পাশে সে তুলসী মঞ্চও নেই। বিনোদিনী জিজ্ঞাসা করলে, কোথায় উঠেছ? গৌরহরি হো হো করে এমন হেসে উঠল যে বিনোদিনীর আপাদমস্তক শিউরে উঠল। ঠিক ছেলেবেলাকার মতো হাসি। বিনোদিনী আর ললিতা জঙ্গলের মধ্যে আপন মনে যখন বনফুল তুলত, তখন পিছনে দাঁড়িয়ে আচমকা এমনি জোরে হেসে উঠত। গৌরহরি হেসে বললে, পথে। বিনোদিনী চুপ করে রইল, একটু কি যেন ভাবলে। তারপর আবার জিজ্ঞাসা করলে, বৃন্দাবন থেকে আবার ফিরলে যে, ভালো লাগলো না? গৌরহরি হেসে বলল, রাধারানী পাঠিয়ে দিলেন। কথাটা বিনোদিনী বিশ্বাস করলে না, মুখ ফিরিয়ে ঠোঁট টিপে হাসলে। গৌরহরিরও তা চোখে পড়ল, কিন্তু যেন পড়েনি এমনভাবে 1 পা বাড়িয়ে বলল, তাহলে আসি বিনোদিনী, যদি এদেশে থাকি আবার দেখা হবে। বিনোদিনী তাড়াতাড়ি বললে, দাঁড়াও, ভিক্ষা নিয়ে যাবে না? গৌরহরি দাঁড়াল, কিন্তু বিনোদিনী ভিক্ষা দেবার জন্য ঘরের মধ্যে গেল না। খুঁটিতে ঠেস দিয়ে তেমনি দাঁড়িয়ে রইল। বললে, যদি এদেশে থাকি আবার কি কথা, আবার কোথাও যাবে নাকি? গেলেই বা ক্ষতি কি? এখানে আমাকে বেঁধে রাখবার তো কিছুই নেই। বিনোদিনী মুখ নিচু করলে, কিন্তু তার কথার পুনরাবৃত্তিতে গৌরহরি বলতে লাগল, ছিল তো একখানি মাটির ঘর, তাও মাটির সঙ্গেই মিলিয়ে গেছে, ভালোই হয়েছে। আবার ঘর করতে কতক্ষণ? গৌরহরি জিভ কেটে বললে, আবার বাঁধন যদি কেটেছে তো আর নয়। বিনোদিনী দুষ্টুমি ভরা চোখে হাসলে, গৌরহরিও তা দেখে হাসলে। বিনোদিনী বললে, তোমাকে আমি প্রথমে চিনতেই পারিনি। মাথায় মেয়ে মানুষের মতো চুল রেখেছ, মুখে বেরিয়েছে পাতলা পাতলা দাড়ি, গায়ে আলখাল্লা, এমন চেহারা আমি তোমার কখনো দেখিনি। বলেই মুখে আঁচল চাপা দিয়ে হেসে উঠল। গৌরহরিও হাসলে, বললে, সেজন্যই তো তাড়াতাড়ি ফিরলাম, পাছে দেরি হলে তুমি একেবারেই না চিনতে পারো। ঠোঁট বেঁকিয়ে বিনোদিনী বললে, হ্যাঁ, আমার জন্যই তো তোমার যত ভাবনা। শোনো। বলো। একটু দ্বিধা করে বিনোদিনী বললে, মেঘে রোদ উঠেছে, কাঠফাটা রোদ। এ রোদে তোমাকে ছেড়ে দিতেও মন সরছে না, থাকো বলতেও ভয় হচ্ছে। গৌরহরি হেসে ফেললে, বললে, তাহলে আর কি করা যেতে পারে বলো? বিনোদিনীও হেসে ফেললে, কিন্তু তখনই গম্ভীর হয়ে বললে, হাসি ভালো লাগে না। শোনো, তোমাকে আর 5 বাড়ি যেতে হবে না। আমি যা দিচ্ছি তাই নিয়ে গায়ে ফিরে যাও। এখনো বেলা বেশি হয়নি, নরমে নরমে যেতে পারবে। তথাস্তু। বিনোদিনী ঘরের ভিতরে গেল। একটু পরে একখানা ছেঁড়া কাপড়ের কোণে চাল, ডাল, নুন, আলু, পটল প্রায় 2 দিনের মতো বেঁধে নিয়ে ফিরে এলো। কই তোমার ঝুলি পাতো?
ঝুলির মধ্যে আলগোছে পুটলিটি ফেলে দিলে। শুধু তেলটা দিতে পারলে না, না বিনোদিনী? বিনোদিনী হাসলে। গৌরহরি আপন মনেই বললে, 2 দিনের দিব্যি হয়ে যাবে। তারপরে তারপরে কি আবার আসবো? তোমার ইচ্ছে। সেই ভালো। গৌরহরি বাইরের দিকে পা বাড়ালো, কিন্তু কি যে চিন্তা করে থমকে দাঁড়ালো। আচ্ছা, তোমাদের এখানে একটা আখড়া তৈরি করার জায়গা পাওয়া যায় না? মনে করো ওই নদীর ধারে খেয়াঘাটের দিকে। কি জানি, না না, এখানে কাজ নেই, আমাদের গাঁয়েই ভালো। বেশ তো জায়গা ছিল, ওইখানে আগেকার মতো 1খানা 2 চালা তৈরি করো। আমি বরং কিছু লাগে তো। বেশ। আমাদের বাড়ির খবর জানো? বাবা, মা, দাদা, খোকন সব ভালো আছে? গৌরহরি হাসলে, বললে, তবু ভালো, এতক্ষণে মনে পড়েছে। বিনোদিনী লজ্জিতভাবে হাসলে। না না, অনেকক্ষণ থেকেই জিজ্ঞাসা করব ভাবছিলাম, এই কথা ও কথায় ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম? মেয়ে মানুষের মন আমি চিনেছি, শ্বশুর বাড়ি পেলে সব ভুলে যায়। কোপ কটাক্ষ হেনে বিনোদিনী বললে, যাই তো যাই, তুমি বলো সব কেমন আছে? ভালোই ভালোই। তোমার সঙ্গে কবে দেখা হয়েছে? আজকেও হয়েছে। কিছু বলে দেয়নি তুমি এখানে আসবে জানতো? আমার তো এখানে আসার ঠিক ছিল না, চলতে চলতে চলে এলাম। গৌরহরি হাসলে। পুনরায় বললে, কিছু বলার থাকে তো বলতে পারো। একটু ভেবে বিনোদিনী বললে, না, বলবার কি আছে, জিজ্ঞেস করলে বলো ভালোই আছি। এই? হ্যাঁ, আর শোনো, ললিতার সঙ্গে তোমার দেখা হয়েছে? না। এর মধ্যে দেখা হবে? না হওয়ারই সম্ভাবনা। কেন, কিছু বলবার আছে? একটু চুপ করে থেকে বিনোদিনী বললে, অনেকদিন দেখিনি, বড় দেখতে ইচ্ছে হয়। তাকে খবর দেব? সে সুবিধা আছে। বিনোদিনী খুশি হয়ে বললে, দিও, অনেক দিন দেখিনি, যেন 2-1 দিন এখানে থাকতে পারে এমন করে আসে। হ্যাঁ, বরং। বিনোদিনী রসময়কে শুদ্ধ আনার কথা বলতে গিয়ে থেমে গেল। রসময়ের কথা গৌরহরিকে না বলাই ভালো, রাগ তো তার রসময়ের ওপরই। নইলে কণ্ঠী বদল ওদের সমাজে এমন কিছু বড় অপরাধের নয়। বললে, রোদ হয়েছে, তোমাকে আর আটকাবো না। আচ্ছা, তাহলে আসি। আবার এসো। আসবার ইচ্ছে নেই, কিন্তু না এসেও বোধহয় থাকতে পারবো না। গৌরহরি হেসে চলে গেল। বিনোদিনী উৎকর্ণ হয়ে শুনতে লাগলো তার পায়ের শব্দ। শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল, দূর হতে দূরে। আলের পথের বাঁকে বাঁকে যেন একতারার গুঞ্জনের আভাস পাওয়া গেল। গৌরহরি মাঠের পরে বোধহয় তার মধুর কণ্ঠে গান ধরেছে। বোধহয় সেই গানখানি, তার ভিতরে মায়া নদী ও সে হেম নদীতে প্রেম ঝরে। সমস্ত গানখানির মধ্যে এই 2টি লাইনই তার মনে আছে, আর কিছু নেই। এরও সে অর্থ বোঝে না। কোথায় এই মায়ানদী এবং তার ভিতরে কি প্রেম ঝরে, এ বোঝার শক্তি বিনোদিনীর নেই। কিন্তু মনে মনে মন গড়া একটা অর্থ সে করে নিয়েছে, তাতেই মনে পুলক আর ধরে না। শুধু তাও নয়, ভাষা তার কাছে আজ অর্থ হারিয়ে ফেলেছে। কোনো কথাই যেন তার কানে ঢুকছে না, শুধু সুর। সুরেই তাকে উদ্ভ্রান্ত করে তুলেছে। গানের কথায় তাকে মনসংযোগ করার অবকাশ দিচ্ছে না। আপন মনে গুনগুন করে বিনোদিনী সুর ভাঁজতে লাগল, খুব সন্তর্পণে। কারো কানে গেলে আর রক্ষা থাকবে না। হাবল চিৎকার করে বললে, মা, ধানে কাক বসেছে যে। বিনোদিনী সুর ছিঁড়ে গেল। 2খানা তালাইয়ের উপর গোটা 50 কাক বসেছে। তারা যত না খাচ্ছে তার চেয়ে বেশি ছড়াচ্ছে, কলকল করছে আরও বেশি, যেন ভোজে বসেছে। করে হুস হুস। বিনোদিনী একটা ভাঙা ধনু কুচিয়ে তাড়া দিলে। কতকগুলো কাক উড়ে গিয়ে চালে বসল, কতকগুলো পাঁচিলের উপর। আর অত্যন্ত দুঃসাহসী যারা, তারা কাছেই ঘোরাঘুরি করতে লাগলো। বিনোদিনী তাদের কাজ পর্যন্ত ছুটে গেল, তবে তারা পালালো। বিনোদিনী ঘুমন্ত অবস্থায় সমুদ্রে পড়েছে। জেগে উঠে আর হাঁপ নেবার সময় পাচ্ছে না।
ওদিকে কাকের উপদ্রব, এদিকে গাইগুলো হামলাচ্ছে, দুধ দোয়াবার সময় হলো, এখনো বাসি পাটি সব সারা হয়নি, তারপরে স্নান করা, রান্না চাপানো আছে। বিরক্তভাবে বললে, মিনিষের পালের বাড়িতে বসে গল্প গিলছে, গরু ছেড়ে দেবার সময় হলো, দুধ দোয়াতে হবে তার খেয়ালই নেই। আসুক একবার বাড়ি। হাবলা, যা তো একবার মিনসেকে মানিকদের বাড়ি থেকে ডেকে নিয়ে আয় তো, বলবি। হাবল গর্জন করে বললে, তুই যা, আমি পারবো না। হাবলের দুরকমের সুর আছে, যখন নিজের গরজ থাকে তখন মিহি খোনা সুরে কথা বলে, আর যখন তাকে কারো দরকার থাকে তখন গর্জন করে। বিনোদিনী ঝাঁঝের সঙ্গে বললে, তা পারবি কেন? কেমন বাপের বেটা দেখতে হবে না? ঝাঁক, আমার কি, থাক গরু ঘরে বাঁধা, বাটি ভরে দুধ খাবি তখন। হাবল এক কথায় সমাধান করে দিল, দিস না। বিনোদিনী গজগজ করতে লাগলো। একটু পরেই হারান এলো, হাসতে হাসতে বললে, রোশকে ছেড়ার তো বেশ ভালোই লেগে গিয়েছে। লোকে গিয়ে গিয়ে উঠোনে এমন কাদা করেছে যেন জাউন চষেছে। ভিতর থেকে কোনো সাড়া এলো না। আহ, মাগি যেন চিল চেঁচাচ্ছে, বউটার তো গাল দিয়ে ভূত ভাগিয়ে দিলে, গলা বটে বাবা। তবু কোনো সাড়া এলো না। পাঁজিতে নাকি লিখেছে সয়ারা জল, ভট্টাচার্য বলছিল সয়ে শুকো, লে বাবা শুকো, আর এক ছাট এমনি জল হলে ঘরের ভেতর দাঁড়িয়ে ভিজতে হবে। তথাপি নিরুত্তর। হারান বললে, গাইটা দোয়াতে হবে, কেড়েটা দে। এবারে সারা এলো। বিনোদিনী ঝংকার দিয়ে বললে, কেড়ে আমার মাথায় ফলছে, ন্যাকা, কোথায় কেড়ে থাকে জানে না যেন। হারান বুঝলে বিনোদিনী চটেছে, আর বাক্য ব্যয় না করে ঘরের ভিতর থেকে কেড়েটা নিয়ে গায়ে দোয়াতে গেল। ফিরে এসে দুধ ভরা কেড়েটা রান্নাঘরের দাওয়ায় নামিয়ে রেখে বললে, বৌদিটা আজ ভালো দুধ দিলে না কেন? পিয়ে গেছে নাকি? তোকে বলি বাছরটা সরিয়ে বাঁধবার জন্য, তা আমার কথা তোর গেরাজ্জি হয় না। দুধ কম হওয়ায় হারান বিরক্তভাবে দাওয়ার উপর বসল। এবার বিনোদিনী হেসে ফেললে। মাথার ঘুমটাটা অজ্ঞাতসারেই একটু টেনে দিয়ে বললে, আহা, পিয়ে আবার যাবে কেন? পেট দেখে বুঝতে পারো না, কানা নাকি? এতক্ষণে হারানের চোখ ফুটল। কদিন থেকে বুদ্ধি গাইটার পেটটা পরিপুষ্ট বোধ হচ্ছে বটে, সে কোনোদিন ভালো করে ঠাউর করে দেখেনি। গাইটা 2 বৎসর অন্তর বিয়োয়, এইবারেই তার বিয়োবার বৎসর। বড় ভালো গাই, এখনো যথেষ্ট দুধ দিচ্ছে। হারান অপ্রস্তুতভাবে বললে, তাই হবে, বোধ হয় আঘ্রাণে বিয়োবে। দে, 2টো মুড়ি দে, বড় খিদে পেয়েছে। গামছা দিয়ে গায়ের ঘাম মুছে হারান গামছাটা ঘুরিয়ে হাওয়া খেতে লাগলো। বিনোদিনী একটা বড় জামবাটিতে করে 1 বাটি মুড়ি, তার সাথে 2 কুচি শসা, একটা কাঁচা লঙ্কা, একটা বাটিতে 1 বাটি গুড় আর 1 বাটি দই তার সামনে নামিয়ে দিয়ে গেল। একটু পরে একটা ছোট্ট ঘটিতে 1 ঘটি জল এনে রাখলে। হারান কিছুক্ষণ নিঃশব্দে মশ মশ করে কতগুলো মুড়ি খেয়ে যেন একটু সুস্থ হলো। বলে, এবারে বৃষ্টি এই পর্যন্ত, আর হচ্ছে না। তোমার কাছে খবর এসেছে নাকি? হারান খুব মাতব্বরের মতো হেসে বললে, খবর আসায় বটেরে পাগলি। কালকে আষাঢ়ে নবমী গেল, বলে যদি বর্ষে ফুনি ফুনি বাঁশের ডগায় শোল পৌনি, যদি বর্ষে ছিটে ফোটা তবে জানবে বর্ষা গোটা, যদি বর্ষে মুষুল ধরে মাঝ দরিয়ায় বগা চড়ে। বুঝলি, এবার যেরকম মুষলধারে বৃষ্টি হলো তাতে দেখবি মাঝ দরিয়ায় বগা চড়বে। বিনোদিনী ওদিকের বড় ঘরের দাওয়ায় পা মেলে তেল মাখতে বসেছে। বিস্মিতভাবে বললে, সে আবার কি? সে তো মজা। দরিয়া মানে বুঝিস না, সমুদ্র। মাঝ সমুদ্রে চড়া পড়বে, সেইখানে বক চড়বে। তাহলে জল আর হবে না বলো? কই আর হবে? তা হলেই চিত্তির, মাঝ দরিয়ায় বগা চড়ে। বাবা, আর একটা কি বললে? ওই যে বাঁশের ডগায় কি? শোল পৌনি।
এত জল হবে যে শোল মাছের পোনা বাঁশের ডগায় উঠবে। পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে তেল মালিশ করতে করতে বিনোদিনী বললে, বাঁশের ডগায় শোল পৌনি? বাবা, এত জানো তুমি! পত্নী তার বিদ্যাবত্তার মর্যাদা বুঝেছে দেখে হারান গর্বিত হয়ে উঠল। দই দিয়ে মুড়ি মাখিয়ে বেশ মোটা করে একটা গ্রাস মুখে তুলে পরম ঔদাসীন্যের সঙ্গে বললে, জানি, সবই জানি রে বাপু, কেবল এই কটা বছর ভালো ধান না হওয়াতে বোকা হয়ে গেছি। হারান একটা দীর্ঘশ্বাস ফেললে। সে দীর্ঘশ্বাস যেন তীর হয়ে এসে বিনোদিনীর বুকে বিঁধল। সে ছেলেপুলের মা, ধান না হওয়ার দুঃখ বোঝে। হারানের প্রতি সহানুভূতিতে তার মন ভরে উঠল। হবে বই কি, এবারে হবে। বারবার কি আর ধান না হওয়া হয়? ওসব বগা চরে টরে। হারান ফিকা হেসে বললে, শুধু বগা চরে নয় রে পাগলি, পাঁজিতে আর কি বলেছে জানিস? বিনোদিনীর তেল মাখা হয়ে গিয়েছিল। কলকে ঝাড়া তামাকের গুল দিয়ে দাঁত মাজতে মাজতে চোখের ইশারায় জিজ্ঞাসা করলে, কি? চোখ পাকিয়ে হারান বলল, চৈত মাসে 5 শনিবার গেছে মনে নেই? বিনোদিনী আবার ইশারায় জিজ্ঞাসা করলে, তাতে কি? তাতে কি? তবে আর মূর্খ মেয়ে মানুষ বলেছে কেন? পাঁজিতে লিখেছে, চৈত্রী মাসে 5 শনি, লরের মাংস না খায় শকুনি। এমনি মরক হবে যে শুকুনিতেও লর মাংস খাবে না। অবস্থা শুনে বিনোদিনীর মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। অস্ফুট কণ্ঠে বললে, তবে কি হবে ছেলেগুলোকে নিয়ে? বিনোদিনীর ভয় দেখে হারানের পৌরুষে সুরসুরি লাগল। খুব উৎসাহের সঙ্গে হাপুস হুপুস করে কয়েক গ্রাস মুড়ি মুখে দিয়ে বললে, কাণ্ড শেষ হবে মোল্লান, দুর্গা নাম জপ করো। মোল্লান কিন্তু ছেলে মেয়েদের কথা ভেবে অত সহজে দুর্গা নাম জপ করে নিশ্চিন্ত হতে পারলে না। ঘোড়া কাঁখে নিয়ে খুব চিন্তিতভাবে স্নানের ঘাটের পথে রওনা হলো। হারান বললে, শাক তুলেছিস নাকি? এই যা, শাক তুলতে ভুল হয়ে গেছে। বিনোদিনী ঘোড়া নামাবে কি নামাবে না ভাবছে। হারান এসে বলল, আচ্ছা যা, আমি তুলে দেবো এখন। সেই সঙ্গে শাকের খেতে 2 ঘড়া জলও দিয়ে দেব। আর কি বললি, আমরা না ডুমুর? হারানের খাওয়া শেষ হয়ে গিয়েছিল। ডান হাতের করতল এবং আঙুলের ডগা পরিতৃপ্তির সঙ্গে চাটতে চাটতে বললে, আচ্ছা তাও তুলে দেব। আর মাছ তো পেলাম না, ডোবাটায় ঘাট জালখানা ফেলবো নাকি? বিনোদিনী মুখ ঝামটা দিয়ে বললে, আর ঘাট জালে মাছ ধরতে হবে না, অমনি করে মাছ ধরে ভুট্টি নাশ করলে। এরপর হঠাৎ একদিন কুটুম সাক্ষাৎ এলে আর মাছ পাওয়া যাবে না। এর উপর আর হারান দ্বিরুক্তি করতে সাহস করলে না। বিনোদিনী স্নান করতে গেল, আর হারান গেল শাক তুলতে। আঙুলে করে খুঁটিয়ে খুঁটিয়ে শাকের পাতা তুলে একটা ডালায় বোঝাই করলে। রাখাল এলো। গায়ে দোয়ানো হয়েছে গো, গরু ছেড়ে দেব? দে, এতক্ষণ কি করছিলি? জল খাবো না। হারান মুখ বেঁকিয়ে বললে, ও বেটা আমার বাবুর বেটা গারোয়ান, জল খেতে দুপুর গড়ায়। তারপর কুশমিতলার পারে 2 চক্কর ঘুরিয়ে গরুগুলো ফিরিয়ে নিয়ে আসবি। কেন, বিকেলে যেতে পারিস না? ঠিকই রাখাল, শুধু 10টার সময় গরুগুলো একবার চড়াতে নিয়ে যায়, 1টা-1.5টার সময় আবার ফিরিয়ে নিয়ে আসে। মাসে 2 আনা মাইনে পায়। এমনি অনেকের গরুই চড়ায়, সুতরাং ইংরেজিতে যাকে বলে ফ্রিল্যান্স। সেও মুখ বেঁকিয়ে বললে, একা যাব নাকি গো? কেন, সবাই তো যায়। কেউ যায় না। রাখাল গরু নিয়ে চলে গেল। হারান 2 হাতে 2টো মাটির ঘড়া নিয়ে শাকের খেতে দেবার জল তুলতে লাগলো। ঘড়া দুটোর মুখে আড়াআড়িভাবে একটা শক্ত কাঠের কাঠি খড়ের দড়ি দিয়ে বেশ করে বাঁধা। সেই কাঠিটা ধরে জল আনার বেশ সুবিধা হয়। 12 কতক জল তোলার পর হারান বড় ঘরের দাওয়ায় ক্লান্তভাবে বসে কলকেতে তামাক সাজতে লাগলো। চকমকি ঠুকে শোলার আগুন ফেললে, একটা খড়ের নুড়ি পাকিয়ে তাই জ্বালিয়ে কলকের উপর রাখলে। তারপর হুঁকো নিয়ে এসে 2টো টান দিয়েছে। এমন সময় সদানন্দ মোড়ল এলো। সদানন্দ কিছুকাল আগে মণ্ডলী ছিল।
সম্প্রতি তার ছেলে তারাপদ ম্যাট্রিকুলেশন পাশ করার পর দাস হয়েছে। গ্রামের লোক মোড়লই এখনো বলে, কিন্তু সে নিজে বলে ছিরি সদানন্দ দাস। সদানন্দ হারানের চেয়ে সামান্য কিছু বড়ই হবে, গ্রাম সম্পর্কে কাকাও হয়, কিন্তু তামাক খাওয়া সম্বন্ধে এদের মধ্যে ছোট বড় মানামানি নেই। সদানন্দ দাওয়ায় উঠে একটা খুঁটিতে ঠেস দিয়ে বসল, বললে, বৃষ্টি তো মন্দ হলো না, এমনি সচ্ছম্বর হয় তবে তো, নইলে আবার যে কেসে। হুঁকোর জন্য সদানন্দ হাত বাড়ালে তার হাতে হুঁকোটা দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে হারান বললে, হবে, ওই আনন্দেই থাকো, আষাঢ়ে নবমের বৃষ্টির ঘটা দেখেও কি বুঝলে না কি হবে? সদানন্দর তখন উত্তর দেবার শক্তি ছিল না। একটি মুখ ধোঁয়া সে কোঁত করে পেটের মধ্যে গিলে আকাশের দিকে মুখ করেছে। একটু একটু করে টিপে টিপে ধোঁয়া ছেড়ে বাদশাহী গলায় উত্তর দিলে, আহা, পুষ্কর মেঘ যে। হারান হাঁটুতে চাপড় মেরে বললে, তাতে কি হয়েছে? পাঁজিতে লেখা আছে এবারে সয়ারা জল, জানো না, শয়ে শুকো, তারপরে চৈত মাসে 5 পানি, এবারে আর। সদানন্দ হা হা করে মুরব্বির মতো হেসে বললে, অন্য দেশে তাই বটে, এদেশে নয়। কেন? বাঁধা, বলে গম্ভীরভাবে সদানন্দ হুকোই টান দিলে। হারান বিস্মিতভাবে জিজ্ঞাসা করলে, বাঁধা কি? পুষ্কর মেঘ, বলে পুষ্কর দুষ্কর বাড়ি, বটে, অন্য দেশে তাই বটে, কিন্তু আমাদের দেশে নয়, এদেশে পুষ্কর বাঁধা। এতটা বয়স হলো তাও জানো না? হারান মুখ কাচুমাচু করলে। ভাগ্যে এ সময় বিনোদিনী নেই, তার সব বিদ্যেই ফাঁস হয়েছিল তাহলে। ভগবান খুব মুখ রক্ষা করেছেন। জানি না তো, বাধা কিরকম? সদানন্দ হুঁকোটা ফিরিয়ে দিয়ে ভালো করে বসল। সেও বোধহয় এখনই গায়ে দুইয়ে এসেছে, কোমরে গামছাটা বাঁধা। গামছা খুলে মুখের কপালের ঘাম মুছে বললে, শোনো বলি, শাওন মাস, তবু কাঠফাটা রোদ, সেবারে 1 ফোঁটাও জল কোথাও হয়নি। জমি ফাটছে, পুকুর ফাটছে, নদী নালা সব বালি ধুধু করছে, গাছের পাতা পর্যন্ত রোদে ঝলসে কুঁকড়িয়ে গেছে। দেশ বিদেশে সব হাহাকার উঠেছে, সব গেল, ছিষ্টি আর থাকে না। এক মোড়ল দুঃখ ধান্দা করে খায় আর ভগবানকে ডাকে। একদিন তার বাড়িতে এক বামুন এসে হাজির, কালো মিশমিশে রং আর পাখোয়াজের আওয়াজের মতো গলা। এসে বললে, বাবু, আমাকে একটা ঘর দিতে হবে, সেই ঘরে বসে তপিস্যে করব। তোমাদের কিছু আমি খাবো না, কিচ্ছু না, শুধু থাকবো, কিন্তু পয়লা বৈশাখের আগে আমাকে কেউ ডাকতে পারবে না। মোড়লের দেবদ্বী যে ভক্তি ছিল, আর দেখল বামুন যখন না খেয়ে এতটা কাল তপিস্যে করবে, তখনও স্বামীন্নি নয়। হাত জোর করে বললে, তাই হবে, কিন্তু না খেয়ে থাকলে আমাদের যে অকল্যাণ হবে। বামুন বললে, ও কিচ্ছু হবে না, আমার আশীর্বাদে তোমরা ভালোই থাকবে। মোড়ল আর কিছু বললে না। বামুন থাকে থাকে 1 মাস গেল, জল আর হয় না। গরুর বাটে দুধ ছিল, তাও শুকোলো। কারো একদিন 1 সন্ধে চলে, কারো তাও চলে না। না খেয়ে কত লোক যে মলো, তার আর লেখা জোকা নেই। যারা বেঁচে রইল তাদেরও অস্থি চর্মসার হলো। আর মানুষের আর কুকুরের, বেড়াল, গরু, ছাগলের মরার গন্ধে গায়ের টিকা দায় হলো। যেখানে মরে সেখানেই পড়ে থাকে, কে ফেলে দেবে? শরীরে কি কারো কিছু আছে? এমনি করে 1টি মাস গেল। মোড়লের ঘরে একদিন কিচ্ছু নেই। সকাল থেকে ভাবছে কি হবে, কি করে ছেলে মেয়েদের মুখে 2টো ভাত দেব। ভাবে আর চারিদিকে খোঁজে, যদি কিছু পাওয়া যায়। ভগবানের দয়া, সিন্ধু কৌটোটা খুলতেই দেখে একটা নাক চাবি। মোল্লান তার ছেলের অসুখের সময় ওইটুকু মা দুর্গার মানত করে ছেলের কপালে ঠেকিয়ে লুকিয়ে রেখেছিল, পাছে মোড়লের চোখে পড়ে। মানত, আপনি বাঁচলে বাপের নাম। মোড়ল তো সেইটুকু মহাজনের কাছে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে এলো। মোল্লান রান্না চড়ালো, পাতার জালে রান্না। হঠাৎ কি করে রান্নাঘরের চালে আগুন লেগে গেল। আর 1 ফোঁটা বৃষ্টি নেই,
চাল তো তেতে বারুদ হয়েই আছে, কোথাও এক ফোঁটা জল নেই যে আগুন নিভাবে। মোড়ল হাহাকার করে উঠল। বহু লোক এসে জুটল। আগুনের হাত থেকে রক্ষে কোনো দিকেই নেই। সবাই বললে, ও রান্নাঘরটা তো গেছে, এখন বাকি ঘর কি করে বাঁচে সেইটে সমস্যে। বাসন কোসন বিছানা বালিশ যা কিছু আছে তাই আগে রক্ষা করো। বলে কিন্তু আর কেউ দাঁড়ালো না। সবাই নিজের ঘর বাঁচাতে ছুটল। এ আগুনে গা কি আর বাঁচবে? মোড়ল আর মোল্লান তো ঘরের ভেতরে জিনিস টেনে হিঁচড়ে উঠোনে এনে ফেলতে লাগলো। একটা ঘরের জিনিস বার করে তো আর একটা ঘর ঠেলতে গিয়ে দেখে ঘর ভিতর থেকে বন্ধ। তাই তো, সেই বামুন যে ওই ঘরে তপিস্যে করছে সে কথা তো কারোর মনেই নেই। এই ডাক ডাক, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। অনেকক্ষণ পরে সারা এলো। কে? শিগগিরই দরজা খুলুন। কেন? ঘরে আগুন লেগেছে, শিগগিরই বেরিয়ে আসুন। বামুন তো উঠল, উঠে দরজা খুলে বেরিয়ে এসে একটু হাসল। হারান তখন তামাক খাওয়া ভুলে গেছে। সে হাঁ করে এক দৃষ্টে চেয়ে আছে। অপরিচিত এবং বহুকাল পূর্বের এই মোড়লের দুঃখে তার চিত্ত বিগলিত হয়েছে। এই তপস্যা নিরত ব্রাহ্মণ যদি কোনো ক্রমে তাকে বাঁচাতে পারেন সে আশ্বস্ত হয়। সদানন্দ দুটি চক্ষু আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বুলিয়ে বললে, তামার টাটের মতো আকাশ, কোথাও কিচ্ছু নেই। হঠাৎ মেঘ কালো হয়ে উঠল। দেখতে দেখতে নামল বৃষ্টি, ঝমাঝম ঝমাঝম, আর তার বিরাম নাই। 2 দিন 2 রাত দেবতা সমানে ঢাললেন। আগুন তো আগুন, পুকুর গড় মাঠ বিল সব জলে ভরতে লাগলো। সেই যে বৃষ্টি নামলো, তারপরে সমানে বৃষ্টি চলতে লাগলো। আর সেবারের চাষে যে ফসল উঠল, তেমন ফসল লোকে জীবনেও দেখেনি। সদানন্দ চোখ পাকিয়ে হারানের দিকে চেয়ে রইল। হারান তখন বিস্ময়ে বাক শক্তিহীন। কোনো রকমে জিজ্ঞাসা করলে, বামুন? সেই তো পুষ্কর মেঘ। সদানন্দ 2 হাত পুষ্কর মেঘের উদ্দেশ্যে কপালে ঠেকালো। দেখা দেখি হারানো। সদানন্দ বলতে লাগল। বামুন হেসে বললে, বাবা, কাণ্ড দেখে অবাক হয়েও না, আমিই পুষ্কর মেঘ। এবার আমার রাজত্বি, কিন্তু বৃষ্টি দেবার তো উপায় নেই। আমি তোমার ঘরে লুকিয়েছিলাম, ভেবেছিলাম কোনো রকমে এক ঘুমে বছরটা এখানে শেষ করে পিঠ টান দেব। তা তুমি আর হতে দিলে না, ঘর থেকে আমাকে সেই বার করলে। তা যাই হোক, ভালোই হলো। আবার যদি আমি কখনো আসি আর সব জায়গায় বৃষ্টি না হলেও তোমার এদেশে জল দেব। সেই থেকে আমাদের এদেশে পুষ্কর বাঁধা। কোথাও যদি বৃষ্টি না হয়, এখানে হবে। সদানন্দ হুঁকোটা হারানের হাত থেকে ছিনিয়ে নিয়ে টানতে লাগল। হারান জিজ্ঞাসা করলে, সে কোথাকার মোড়ল বটে? আরে এখানকারই, আমাদের গাঁয়ের। সদানন্দ ডুমুর গাছে কি যেন অন্বেষণ করতে করতে উত্তর দিলে, তা জানি না, তবে এই দিকেরই কোথাওকার। তোমার ডুমুর তো ভালো হয়েছে। হারান বললে, পারো না গোটা কতক? তোমারও হবে, আমারও হবে। আমি বরং গোটা কতক আমরা দেখি গে, কি বলো? সদানন্দ খুশি হয়ে ডুমুর পাড়তে গেল। ঘরে তার আজ তরিতরকারি বলতে কিচ্ছু নেই। ডুমুরের জন্যই এখানে তার আশা, পুষ্কর মেঘের উপাখ্যান শোনাতে নয়। আর হারান আমরা পারতে পারতে ভাবতে লাগল, সে যদি সে মোড়ল হতো আর তার কাছে পুষ্কর মেঘ যদি আতিথ্য নিত, কিছু নয়, একবার তার রূপটা চোখে দেখে নিত মেঘের দেবতার রূপ কেমন হয়। শেষ হল সরোজ কুমার রায়চৌধুরীর লেখা ময়ূরাক্ষী উপন্যাসটির প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের